হ্যালো ফ্রেন্ড, হোপফুলি ইউ অল সেফ হেলদি অ্যান্ড হ্যাপি। পাশাপাশি তোমরা ফিজিক্যালি এবং মেন্টালি প্রিপেয়ার আছো যে আমাদের আজকে আরেকটি নতুন ক্লাস করার জন্য। সো আমাদের আজকে দিনটি স্টার্ট করতে চলেছি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। সো ফ্রেন্ড, তোমরা চাইবে যে তোমাদের মধ্যে পজিটিভিটি ইনকালকেট করতে, তো পজিটিভিটি যতটা পারবে নিজেদের মধ্যে ইনকালকেট করতে, তো পাশাপাশি যতটা পারবে যে পজিটিভিটি তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি সার্কেলদের মধ্যে শেয়ার করতে। পজিটিভিটি তোমাদেরকে সেই সব কিছু দিতে পারে যেসব কিছু তোমরা চেয়েছো বা চাচ্ছ, যেসব কিছুর জন্য তোমরা আজকে স্টাডি করছো। তো একমাত্র পজিটিভিটি কিন্তু সেসব কিছু দিতে পারে। তো একটু চাইবে যে যতটা পারা যায় নিজেদেরকে পজিটিভ রাখতে। এরকম পরিস্থিতিতে পজিটিভিটি তোমাদেরকে সব কিছু প্রবলেম থেকে ওভারকাম করতে পারে, সব কিছু প্রবলেম থেকে দূরে রাখতে পারে। তো চাইবে যে যতটা পারা যায় পজিটিভ থাকতে, এবং পাশাপাশি তোমরা তোমাদের ফ্যামিলি সার্কেল এবং ফ্রেন্ডদেরও সেই পজিটিভিটি স্প্রেড করবে। সো ফ্রেন্ড, আজকে আমাদের ক্লাস নাম্বার 3 করতে চলেছি, তার আগেও কিন্তু আমরা 2টি করে নিয়েছি অলরেডি, এবং আশা করব তোমরা আমাদের সেই 2টি ক্লাসও দেখেছো। তো যারা দেখোনি উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নেবে। পাশাপাশি যারা এন্ড অফ দ্য ক্লাস আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকেও দেখতে পারবে। সো ফ্রেন্ড, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে জুলাই মান্থ কভার করছি 2020। তো জুলাই মান্থ যখন কভার হয়ে যাবে, তো সেমভাবে আমরা নেক্সট মান্থ নিয়ে আসব। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েটিভ ফর এক্সাম। সো তোমাদের মধ্যে থেকে এখনও যারা শেয়ার করোনি, লাইক করোনি, অবশ্যই করে নেবে ফ্রেন্ড। তো যারা আমাদের সাথে নতুন আসছে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদেরকে জানিয়ে রাখছি যে আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাচ্ছি। তো তোমরা যদি আমাদের এরকম ক্লাস মিস না করতে চাও, অবশ্যই করে নেবে। সো ফ্রেন্ড, তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। তোমরা জানো যে টেলিগ্রামে জয়েন হয়ে কী করতে লাগে এবং কীভাবে জয়েন হতে লাগে, তোমরা সেসব কিছু জানো। তো বলার দরকার নেই আশা করব। সো ফ্রেন্ড, লেটস ক্র্যাক ইট। সো তোমাদের জন্য কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসের তুলনায় আজকে আরও বেশি সংখ্যক কোয়েশন নিয়ে এসেছি। তোমাদের মধ্যে থেকে অনেকেই বলছিলে যেন স্যার কোয়েশনগুলো যাতে বেশি সংখ্যক নিয়ে আসি। তোমরাও চাচ্ছিলে যে স্যার ক্লাসটি একটু লং হোক, সমস্যা নেই, বাট কোয়েশন বেশি নিয়ে আসুন। তো আমরা সেরকম নিয়ে এসেছি ফ্রেন্ড। তাহলে চলো কোয়েশন নাম্বার 1 করা যাক। রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ এক্সপ্রেস ইন্টারেস্ট টু হ্যাভ অ্যান ওপেন স্কাই এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া? রিসেন্টলি কোন কান্ট্রি যে আগ্রহ প্রকাশ করেছে যে ওপেন স্কাই এগ্রিমেন্টে আসার জন্য? তো সেক্ষেত্রে নিচে কোন কান্ট্রি হবে? তোমরা অবশ্যই আনসার করবে। তোমাদের জন্য 3টে অপশন রইল, চায়না, বাংলাদেশ অ্যান্ড ইউএই, নান অফ দ্য অ্যাবাভ। তো তোমরা আশা করি ইজিলি আনসার করতে পারবে। এখানে তো চায়না তো কখনো হতে পারে না, চায়নার সাথে ইন্ডিয়া ওপেন স্কাই এগ্রিমেন্টে যাবে সেটা কখনো হতে পারে না আদৌ, আশা করবো যে হতে পারে না। তো সেক্ষেত্রে তোমাদের সামনে 2টি অপশন রইল, বাংলাদেশ এবং ইউএই। তাহলে কোনটি হবে সেক্ষেত্রে আমাদের? তো তার পাশাপাশি তোমরা সবাই অবশ্যই সবাই আনসার করো। তার পাশাপাশি বলে দিচ্ছি যে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার তাহলে ওপেন স্কাই এগ্রিমেন্ট কি, সেটা যদি একটু বলুন তাহলে আমাদের ভালো হয়। কারণ আমরা প্রথমবার হয়তো অনেকের মধ্যে হতে পারে যে প্রথমবার শুনেছি ওপেন স্কাই এগ্রিমেন্ট। ইয়েস, তো ওপেন স্কাই এগ্রিমেন্ট বেসিক্যালি হয়ে থাকে 2 বা তার ততোধিক কান্ট্রির মধ্যে। বেসিক্যালি 2 বা ততোধিক তার সেই কান্ট্রির মধ্যে ওপেন স্কাই এগ্রিমেন্ট হয়ে থাকে। ওপেন স্কাই এগ্রিমেন্ট, এখানে ওপেন স্কাই এগ্রিমেন্ট বলতে বোঝানো হয়েছে যেমন যে 2টি কান্ট্রির মধ্যে ওপেন স্কাই এগ্রিমেন্ট হবে, সেই ক্ষেত্রে সেই 2টি কান্ট্রি তার এয়ারলাইন্সকে, তার প্যাসেঞ্জার এয়ারলাইন্স এবং কার্গো এয়ারলাইন্সকে ফ্রি অফ কস্ট সেই কান্ট্রির উপর দিয়ে যেতে দেবে। সো ইউএই কিন্তু সেটাই করেছে, ইউএই এবং ইন্ডিয়ার মধ্যে সেটাই আগ্রহ প্রকাশ করেছে যে তারা করবে যে আনলিমিটেড নাম্বার অফ প্যাসেঞ্জার ফ্লাইট তাদের সেই কান্ট্রির উপর দিয়ে যেতে দেবে, লিমিটেড কিছু শহরের উপর দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি, যে ইন্ডিয়া এবং ইউএই। ইন্ডিয়া এবং ইউএই সেই তারা দুজনে আগ্রহ প্রকাশ করেছে, তারা ওপেন স্কাই এগ্রিমেন্টে আসতে চলেছে। সো ফ্রেন্ড, আশা করি তোমরা কোয়েশ্চন নাম্বার 1 বুঝতে পেরেছো। কোয়েশ্চন নাম্বার 2, হুইচ পেমেন্ট ব্যাংক হ্যাজ লঞ্চ ভবিষ্যৎ সেভিং অ্যাকাউন্ট ফর মাইনর এজ বিটুইন 10 to 18 ইয়ার্স? নিচের কোন পেমেন্ট ব্যাংক লঞ্চ করেছে, কি লঞ্চ করেছে? ভবিষ্যৎ সেভিং অ্যাকাউন্ট কাদের জন্য? যে মাইনর এজ যারা আছে 10 থেকে 18 বছর, 10 থেকে 18 বছর যারা মাইনর এজ আছে তাদের জন্য সে ভবিষ্যৎ সেভিং অ্যাকাউন্ট লঞ্চ করেছে। তো নিচের কোন পেমেন্ট ব্যাংকটি সেটি করেছে? সো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি। নো, অপশন সি হবে না। তো আমার সঠিক উত্তরটি হবে যে অপশন এ, যে ফিনো পেমেন্ট ব্যাংক। ফিনো পেমেন্ট ব্যাংক সেটি করেছে কাদের জন্য করেছে? যে যারা মাইনর এজ আছে 10 থেকে বিটুইন 10 to 18 ইয়ার্স তাদের জন্য সেটি করেছে। কি করেছে? যে ভবিষ্যৎ সেভিং অ্যাকাউন্ট। তো সেই সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু তাদেরকে কোনো মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে না। সেই সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে তাদের কোনো মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে না, কোনো মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে হবে না, যেরকমটা আমাদের করতে হয় যারা এসবিআইয়ের ক্ষেত্রে। যখন আমরা এসবিআই অ্যাকাউন্ট থাকে, যদি কারোর থেকে থাকে তাহলে জানবে যে যারা আরবান এরিয়াতে আছো তাদের কিন্তু
যে 2000 মেনটেন করতে লাগে, সরি 3000 মেনটেন করতে লাগে ব্যালেন্স, এবং যারা রুরাল এরিয়াতে আছো তাদের 2000 মিনিমাম ব্যালেন্স রাখতে লাগে। তো সেক্ষেত্রে যে ফিনো পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে তো সে মাইনরিটি বয় এবং গার্লদের জন্য, চিলড্রেনদের জন্য সেক্ষেত্রে সেরকম কোনো কিছু রাখেনি তারা যে মিনিমাম ব্যালেন্স করে কিছু। কোয়েশ্চন নাম্বার 3, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স। 3 ইয়ার্সের জন্য, 3 বছরের জন্য নিচের কে অ্যাপয়েন্টেড হয়েছে, কোথায় অ্যাপয়েন্টেড হয়েছে? ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? সো ফ্রেন্ড, আশা করি তোমরা জানো যে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি। অপশন সি হবে যে আমাদের সঠিক উত্তরটি। ইনজেটি শ্রীনিবাস ওনাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে, অ্যাপয়েন্টেড করেছে প্রথমবারের মতো ফার্স্ট টাইম এজ এ চেয়ারম্যান হিসাবে। 3 বছরের জন্য ওনাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি, সেক্ষেত্রে সেখানে ওনাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য 9 মেম্বার ওয়ার্কিং গ্রুপ। দ্য নিচের কে প্রথমবারের মতো চেয়ারম্যান হয়েছে 9 মেম্বার ওয়ার্কিং গ্রুপ, সেই গ্রুপটি কে সেট আপ করেছে? যে আইআরডিআই সেটি সেট আপ করেছে। কিসের জন্য সেট আপ করেছে? স্টাডি দ্য সুইটেবিলিটি অফ ইন্স্যুরেন্স অফারিং সিউরিটি বাউন্ডস ফর কন্ট্রাক্টরস। দ্য ইন্স্যুরার্স অফারিং সিউরিটি বাউন্ডস ফর কন্ট্রাক্টরস, দ্য ঠিকাদারদের জন্য জামিনত বন্ডের অফার বিমাকারীদের জন্য উপযুক্ত অধ্যয়নের জন্য নিচের কাকে আইআরডিআই দ্বারা অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। তো আমাদের সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে, তোমরা করে নিয়েছো অনেকে আনসার, তো ফটাফট করবে যারা করোনি এখন পর্যন্ত। সো ফ্রেন্ড, তোমরা জানো যে তোমাদের জন্য, তোমাদেরকে জানিয়ে রাখছি, যারা আমাদের নতুন আসছো তাদেরকে জানিয়ে রাখছি যে তোমাদের জন্য লাইভ চ্যাট বক্স ওপেন থাকে, যখন তোমরা অনলাইন ক্লাস দেখবে তখন সেটি ইউজ করতে পারবে। তো সেখানে তোমরা অবশ্যই সবাই পার্টিসিপেট করবে, আদারওয়াইজ যারা পরে দেখবে তারা কমেন্ট সেকশনে আনসার করবে। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে কোয়েশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তরটি কী হবে? যে অপশন এ, জি শ্রীনিবাসন ওনাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে সেই আইআরডিএআই দ্বারা। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ টরন্টো আইএফএফ। যে নিচের কে যে অ্যাপয়েন্টেড হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যে টরন্টো আইএফএফ। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে তাহলে? ইয়েস ফ্রেন্ড, তো আমাদের সঠিক উত্তরটি হবে ক্ষেত্রে যে প্রিয়ঙ্কা চোপড়াকে অ্যাপয়েন্টেড করা হয়েছে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দ্য টরন্টো আইএফএর মধ্যে। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ হকি ইন্ডিয়া। দেন রিসেন্টলি কে অ্যাপয়েন্টেড হয়েছে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে হকি ইন্ডিয়ার মধ্যে। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ হকি ইন্ডিয়া। তো অ্যাকচুয়ালি ফ্রেন্ড, তোমরা দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশনগুলোকে আমরা প্রত্যেকটা ক্লাসে বলি একটু টাফই হয়, তো তার জন্য দেখি অনেকেই যে কয়েকটা কোয়েশন করার পরে চলে যাও। তো এইভাবে যদি চলে যায় তাহলে কি এক্সাম ক্র্যাক হবে মনে করো? তো চাইবে যে একটু টাফ হলেও শিখে নিতে। তো কারেন্ট অ্যাফেয়ার্স জানো যে তোমরা জানো এলডিসি এক্সামের মধ্যে কিন্তু 30 থেকে 40 মার্ক কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। পাশাপাশি যারা গ্রুপ ডি অ্যাপ্লাই করেছো, গ্রুপ ডির মধ্যে যে ধর্মনগর গ্রুপ ডি যারা অ্যাপ্লাই করেছো তাদেরও দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানেও আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি দূরে যেতেই পারবে না, যদি এক্সাম ক্র্যাক করতে হয় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের লাগবেই। পাশাপাশি যারা টিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কাজে দেয়। তো অবশ্যই করবে প্রত্যেকটা গুরুত্ব সহকারে। তো অপশন কোয়েশ্চন নাম্বার 6 এর আমাদের সঠিক উত্তরটি কী হবে? অপশন এ হবে যে আমাদের সঠিক উত্তর যে জ্ঞানেন্দ্র নিংঅমবাম। তো আমাদের অপশন এ হবে যে সঠিক উত্তর, ওনাকে রিসেন্টলি যে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড করেছে হকি ইন্ডিয়ার মধ্যে। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্টারিম চিফ এক্সিকিউটিভ অফিসার দ্য সিইউ হিসাবে রিসেন্টলি কাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে? কোথায় অ্যাপয়েন্টেড করা হয়েছে? অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া যে বিসিসিআই এর মধ্যে রিসেন্টলি কাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে কী হিসাবে? যে ইন্টারিম চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে। তো রিসেন্টলি কাকে অ্যাপয়েন্টেড করেছে? তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? সুতরাং আমরা তোমাদেরকে বলেছি যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু সবগুলো টাইপেরই কোয়েশন থাকে। অ্যাপয়েন্টমেন্ট থাকে ইন্টারন্যাশনাল রিলেশন থাকে, স্টেট নিউজ থাকে, ন্যাশনাল নিউজ থাকে, সব কিছু, সায়েন্স, ডিফেন্স, অথর সব কিছু থাকে যেগুলো দরকার হয় কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। সো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে অপশন সি, যে হেমাং আমিন ওনাকে অ্যাপয়েন্টেড করেছে সে বিসিসিআই এর মধ্যে, যে বিসিসিআই এর মধ্যে ওনাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে কী হিসাবে? দ্য ইন্টারিম চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে।
Next question. Question number 8. What is India's rank? What is India's ranks in the recently released Sustainable Development Report 2020? The recently Sustainable Development Report 2020 দ্বারা ইন্ডিয়ার র্যাঙ্ক কী ছিল, যে ইনক্লুডিং দ্য এসডিজি ইন্ডেক্স ড্যাশবোর্ড বাই কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, যে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস দ্বারা যে রিপোর্ট দিয়েছিল সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুসারে 2020-র মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কোথায় আছে, যেটি দিয়েছিল যে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস দ্বারা, তার মধ্যে ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্ক কোথায় আছে দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2020-র মধ্যে। সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে কি? ইয়েস। তো ফ্রেন্ডস, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে 117 নাম্বারে ইন্ডিয়ার র্যাঙ্ক আছে। এখন যদি বলা হয় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2020-র মধ্যে সবচেয়ে টপে কোন কান্ট্রি আছে, তো সেক্ষেত্রে যদি টপের কথা বলে সেক্ষেত্রে হবে যে সুইডেন আছে টপে, 1 নাম্বারে আছে সুইডেন। ইয়েস। এবং ইন্ডিয়া আছে, মনে রাখবে যে 117 সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2020-র মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক আছে 117 এবং সুইডেন আছে ফার্স্ট নাম্বারে। নেক্সট কোয়েশ্চন। আন্ডার হোজ চেয়ারম্যানশিপ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন has set up an 11-member expert committee to study impact of COVID-19 on human rights individuals, যে হিউম্যান রাইটস ইন্ডিভিজুয়ালের উপর যে কোভিড-19 ক্ষেত্রে ডিউরিং কোভিড-19 ক্ষেত্রে যে হিউম্যান রাইটস অফ ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কোভিড-19 ক্ষেত্রে যে কার চেয়ারম্যানশিপের আন্ডারে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেট আপ করেছে, যে 11 মেম্বার টাস্ক ফোর্স, 11 মেম্বারের এক্সপার্ট কমিটি যে স্টাডি করার জন্য যে কোভিড-19 ক্ষেত্রে হিউম্যান রাইটসের মধ্যে কতটা ইম্প্যাক্ট পড়েছে, ইন্ডিভিজুয়াল হিউম্যান রাইটসের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট পড়েছে ডিউরিং কোভিড-19। তো সেক্ষেত্রে কার চেয়ারম্যানশিপে সেটা করা হয়েছে, সেই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। 11 মেম্বারের যে টাস্ক ফোর্স ছিল, সেই টাস্ক ফোর্সের মধ্যে কার চেয়ারম্যানশিপে সেটি স্টাডি করার জন্য সেটি গঠন করা হয়েছিল। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? কোয়েশ্চনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কেউ স্কিপ করবে না। তো যারা অনলাইন দেখো তারা তো স্কিপ করো না, বাট যারা অফলাইন দেখছো তারা দেখি যে অনেকেই আছো যে স্কিপ করে যাও, প্রত্যেকটা কোয়েশ্চন একটু শুনে দেখো বা চলে যাও। এইভাবে যদি ভালো করে ধ্যান দিয়ে যদি না পড়ো শুনো, তাহলে কিভাবে শিখবে বলো তো? সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 9-এর সঠিক উত্তরটি কী হবে? তো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি, যে কে এস রেড্ডি উনি ছিলেন সেই চেয়ারম্যানশিপে, ওনার চেয়ারম্যানশিপের আন্ডারেই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেট আপ করেছিল 11 মেম্বারের সেই টাস্ক ফোর্স, যেটি স্টাডি করার জন্য যে কোভিড-19-এর ডিউরিং কোভিড-19-এর ইম্প্যাক্ট, যে ডিউরিং কোভিড-19-এর সময় যে হিউম্যান রাইটসের উপর যে ইম্প্যাক্ট পড়েছে সেটা স্টাডি করার জন্য মেন চেয়ারম্যান ছিলেন যে আমাদের অপশন বি, যে কে এস রেড্ডি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10। এশিয়াস লার্জেস্ট অ্যান্ড ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট, যে এশিয়ার মধ্যে যদি এশিয়া কন্টিনেন্টের কথা বলা হয় তাহলে কিন্তু লার্জেস্ট, বাট ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট। আপটাউন টায়ার 4 ডিজাইন ডাটা সেন্টার ওয়াজ ইনোগ্রেটেড ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া, যে এশিয়ার কথা বলা হয় যদি তাহলে বলা হবে যে সবচেয়ে লার্জেস্ট, তার আগে সেটা করা হয়নি। বাট যদি ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করো তাহলে সেক্ষেত্রে বলবে যে সেকেন্ড লার্জেস্ট। সেটির নাম কী ছিল? যে আপটাউন টায়ার 4 ডিজাইন ডাটা সেন্টার, এবং সেই ডিজাইন ডাটা সেন্টারটি নিচের কোন সিটির মধ্যে, যে নিচের কোথায় সেটি ইনোগ্রেট করা হয়েছিল? সো আমাদের সঠিক উত্তরটি কী হবে ফ্রেন্ড? ইয়েস। সো ভেরি গুড, যারা করতে পেরেছো। তো অপশন এ হবে যে রাইট আনসার, নবী মুম্বাইয়ের মধ্যে সেটি করা হয়েছে। তাহলে ফ্রেন্ড, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা পাশাপাশি যখন আমরা কোনো স্টেট পড়াবো সেই স্টেটের এভরিথিং জেনে নেব, লাইক সিএম, গভর্নর, লোকসভা, রাজ্যসভা, কাউন্সিল, অ্যাসেম্বলি সব কিছু। তো লেটস ট্রাই। সো তোমরা জানো যে মহারাষ্ট্রের গভর্নরকে যে ভগৎ সিং ঘোষিয়ারি হলো যে গভর্নর অফ মহারাষ্ট্র। তোমরা অবশ্যই পাশাপাশি সবাই কমেন্ট করে আনসার করবে যে ভগৎ সিং ঘোষিয়ারি হলো মহারাষ্ট্রের গভর্নর। এবং সিএম তো সবাই জানো যে উদয় ঠাকরে হলো সিএম অফ মহারাষ্ট্র। মনে রাখবে তোমরা সেগুলো। তো আমরা চাইবো যে সেই সব ফ্যাক্টসগুলো তোমাদের কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি শিখিয়ে নিতে। তোমরা সেগুলো শিখতে হবে না, জাস্ট শুনবে, শুধু জাস্ট মনোযোগ সহকারে শুনবে এবং আমার পাশাপাশি বলতে ট্রাই করবে, ঠিক আছে? তাহলে গভর্নর হলো যে ভগৎ সিং ঘোষিয়ারি, এবং চিফ মিনিস্টারকে উদয় ঠাকরে চিফ মিনিস্টার। লেজিসলেটিভ অ্যাসেম্বলি কতটা আছে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে 288 লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে মহারাষ্ট্র থেকে। পাশাপাশি মনে রাখবে যে মহারাষ্ট্রে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলও আছে, মহারাষ্ট্রে আছে। তাহলে বলো তো দেখি ত্রিপুরার মধ্যে কয়টি লেজিসলেটিভ কাউন্সিল সিট আছে? দেখি কে করতে পারো।
যে ত্রিপুরার মধ্যে কয়টি লেজিসলেটিভ কাউন্সিল সিট আছে। ত্রিপুরার মধ্যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো সবাই জানো যে 60 আছে, 60 লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, সিট আছে বর্তমানে। বাট লেজিসলেটিভ কাউন্সিল কয়টি আছে? সো ফ্রেন্ড তোমাদেরকে জানিয়ে রাখছি যাদের জানা নেই, যে ত্রিপুরার মধ্যে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল বলে নেই। অ্যান্ড অনলি যে আউট অফ 28 স্টেট, আমরা জানি যে ইন্ডিয়ার মধ্যে কয়টি স্টেট আছে, যে 28 স্টেট আছে, 28 স্টেট এবং 8 ইউনিয়ন টেরিটরিজ, 28 স্টেট এবং 8 ইউনিয়ন টেরিটরিজ। সো আউট অফ 28 স্টেট, যে আউট অফ 28 স্টেট অনলি 6 স্টেটের মধ্যে যে লেজিসলেটিভ কাউন্সিল আছে এবং অনলি 6 স্টেটের মধ্যে সেই লেজিসলেটিভ কাউন্সিল আছে, তার মধ্যে আমরা প্রথম ক্লাসও বলেছি, আগের ক্লাসও বলেছি এবং আবার বলছি যাতে তোমরা মনে রাখতে পারো। তার মধ্যে প্রথম স্টেট হলো অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটকা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, আবার বলছি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ, তারপর কি বিহার, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটকা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা অ্যান্ড দ্য লাস্ট ওয়ান উত্তরপ্রদেশ। তো সেই 6টি স্টেটের মধ্যে লেজিসলেটিভ কাউন্সিল আছে কিন্তু। তো ত্রিপুরার মধ্যে মনে রাখবে যে ত্রিপুরার মধ্যে লেজিসলেটিভ কাউন্সিল বলে নেই। সো মনে রাখবে যে মহারাষ্ট্রের মধ্যে আছে 288 লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং 78 আছে লেজিসলেটিভ কাউন্সিল। পাশাপাশি মনে রাখবে যে লোকসভা, মহারাষ্ট্রের মধ্যে লোকসভা সিট আছে 48টি, লোকসভা থেকে আছে 48টি এবং রাজ্যসভা থেকে আছে 19টি। লোকসভা থেকে 48টি, রাজ্যসভা থেকে আছে 19টি। নেক্সট কোয়েশন, যদি আমাদের হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন তোমাদের পছন্দ হয়ে থাকে ফ্রেন্ড, অবশ্যই লাইক করতে বলবে না। যারা এখন তো লাইক করুন, অবশ্যই করে দাও। আজকে কিন্তু তোমাদের জন্য বেশি সংখ্যক কোয়েশন নিয়ে এসেছি। তোমরা যেভাবে বলছিলে যেন স্যার ক্লাস একটু লং হোক বাট কোয়েশন বেশি নিয়ে আসুন, তো আমরা সেরকমই নিয়ে এসেছি। ক্লাস একটু লং হবে, তো থাকবে লাস্ট অবধি সবাই। কোয়েশন নাম্বার 11, question number 11, what is India's rank in the global real estate transparency index? the Indian rank কোথায় আছে, কত নম্বরে আছে, যে গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স 2020 রিলিজ বাই দ্য, কে রিলিজ করেছে সেটি, যে ইউএস বেস জন স্লাং লাসেল ইনকর্পোরেট। তো সেই সংস্থার দ্বারা, সেই ইউএস বেস সংস্থার দ্বারা রিলিজ করেছে, যেটি যে ইন্ডিয়া সেই র্যাঙ্ক তার মধ্যে কোথায় আছে, গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স, যেটি 2020-তে রিলিজ করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? সো ফ্রেন্ড, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি তো অপশন সি, 34th র্যাঙ্কে আছে ইন্ডিয়া। তো এগুলো মনে রাখবে, র্যাঙ্ক থেকে কিন্তু কোয়েশনগুলো আসে কিন্তু ফ্রেন্ড, এমন না যে র্যাঙ্ক থেকে আসে না, র্যাঙ্ক থেকেও আসে। তার জন্য আমরা সেসব কোয়েশন মেনটেন করতে চাচ্ছি। কোয়েশন নাম্বার 12, The Central Board of Direct Tax has signed a memorandum of understanding with which of the following exchange data between them? The Central Board of Direct Tax, that means CBDT সাইন করেছে নিচের কোন সংস্থার সাথে, তারা সাইন করেছে কিসের জন্য, যে MOU সাইন করেছে, দ্যাট মিন্স মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কিসের জন্য, এক্সচেঞ্জ ডাটা বিটুইন দেম, তাদের মধ্যে ডাটা শেয়ার করার জন্য, এক্সচেঞ্জ করার জন্য। তাদের কাছে যে ডাটা আছে তারা তাদের সাথে শেয়ার করবে এবং তারা যে ইনফরমেশন পাবে রিসার্চ করে তারা তাদের কাছে শেয়ার করবে। তো সেই ক্ষেত্রে যে এক্সচেঞ্জ ডাটা বিটুইন দ্যাম, সেই CBDT কার সাথে সে পার্টনারশিপ করেছে বা MOU সাইন করেছে। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে যেখানে অপশন এ, দ্য সেবি এবং CBDTর মধ্যে সেটি করা হয়েছে। তো তারা রেগুলার বেস, তারা তাদের সব কিছু ইনফরমেশন তারা নিজেদের মধ্যে শেয়ার করবে। যা কিছু ইনফরমেশন তাদের মধ্যে আছে সব কিছু তারা চাইবে যে নিজেদের মধ্যে শেয়ার করতে, রেগুলার বেস, এবং সেটি রেগুলার বেসই করা হবে। এমনটা নয় যে তারা মাসে বা মান্থলি বা ইয়ারলি শেয়ার করবে। তো তারা রেগুলার বেস সব সময় তারা সেই সব ডাটাগুলো শেয়ার করে যাবে তাদের মধ্যে। নেক্সট কোয়েশন নাম্বার 13, The National Skill Development Corporation has joined hand with which technology company to enhance digital skill of the country's youth? The নিচের কোন কোম্পানির সাথে, নিচের কোন টেকনোলজি কোম্পানির সাথে দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দে জয়েন হয়েছে, কিসের জন্য, যাতে ডিজিটাল স্কিল দেওয়া যায়, যুবক যুবতীদের মধ্যে যাতে ডিজিটাল স্কিল দেওয়া যায়, তার জন্য দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন নিচের কোন সংস্থার সাথে সেটি সাইন করেছে, সেই এগ্রিমেন্ট নিচের কোন টেকনোলজি সংস্থার সাথে। তো সেক্ষেত্রে আমাদের সামনে অপশন ফেসবুক, গুগল এবং মাইক্রোসফট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, নান অফ দ্য অ্যাবাভ। সো ফ্রেন্ড, এবং সেটি করা হয়েছে যে মাইক্রোসফট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের মধ্যে সেই এগ্রিমেন্টে সাইন করা হয়েছে যে
তাদেরকে টেকনোলজিক্যালি সাহায্য করবে, যাতে ইন্ডিয়ার যুবক যুবতীদের যাতে ডিজিটাল স্কিল তাদেরকে প্রোভাইড করা যায়, যে কান্ট্রিজ ইউথদের যাতে ডিজিটাল স্কিল প্রোভাইড করা যায়, শেয়ার করা যায়, তাদেরকে সেক্ষেত্রে ডেভেলপ করে দেয়। তো তার জন্য তারা সেই এগ্রিমেন্ট সাইন করেছে। সো ফ্রেন্ড নেক্সট কোয়েশন, আমরা চাইলে কিন্তু ফ্রেন্ড কোয়েশনগুলো কিন্তু আরও ইজি কোয়েশন দেখে নিয়ে আসতে পারতাম। তো যদি ইজি কোয়েশনগুলো নিয়ে আসি এবং সেগুলো যদি তোমাদের কোনো কাজে না আসে, তাহলে তো তোমরাই পরে বলবে স্যার আপনি ইজি কোয়েশনগুলো তো করিয়েছিলেন, আমাদেরও ক্লাস করতে ভালো লেগেছিল, বাট আদৌ তো একটি কোয়েশনও কমেন্ট পড়েনি। তো সেরকমটা ফ্রেন্ড আমরাও চাই না যে তোমাদের সাথে চিটিং করা। অ্যাকচুয়ালি আমরা জানো যে আমরা অ্যাজ এ ট্রাস্টেবল চ্যানেল হিসাবে আমরা তোমাদের অ্যাকচুয়ালি তোমরা আমাদের উপর ট্রাস্ট করতে পারো। যেমনটা দেখে এসেছো, আমরা এখন পর্যন্ত কিন্তু মোর দ্যান প্রায় অ্যারাউন্ড 200 ক্লাস দিয়ে দিয়েছি, কিন্তু অ্যারাউন্ড 200 ক্লাস দিয়ে দিয়েছি, যেগুলো আমাদের ক্লাস জিআরবিটি এবং টেট রিলেটেড। তো সে আমাদের সবগুলো ক্লাসে তোমরা নোট দেখলে বুঝতে পারবে যে আমরা কীরকম নোট প্রোভাইড করছি তোমাদেরকে। তো ফ্রেন্ড তোমরা আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আমরা তোমাদের খুব কাছের মানুষ। অবশ্যই আমরা তোমাদেরকে এমন কিছু শেয়ার করবো না, এমন কিছু তোমাদের সাথে আনরিলেটেড মেটেরিয়াল শেয়ার করবো না যেগুলো তোমাদের কাজে আসবে না। অবশ্যই সব কিছু কাজে আসবে। এমনও হতে পারে ফ্রেন্ড যে তোমরা কিন্তু তোমাদের মধ্যে থেকে আমাদেরকে অনেকে চেনো, বাট যেহেতু আমাদেরকে ফেস দেখাচ্ছি না এবং নাম বলছি না, তার জন্য তোমরা চিনতে পারছো না। তো আমরা দেখাবো। অ্যাকচুয়ালি আমরা চাই যে যখন দেখবো যে আমাদের চ্যানেল একটা পর্যায়ে দাঁড়িয়েছে, তখন অবশ্যই আমরা সেসব কিছু নিয়ে আসবো। আমরা চাই যে সো চলো ফ্রেন্ড কোয়েশ্চন নাম্বার 14 করা যাক। আন্ডার হোজ চেয়ারম্যানশিপ দ্য IRDAI has formed a 9-member working group to look into the possibility of setting up pandemic risk pool। the নিচের কার চেয়ারম্যানশিপে যে IRDAI একটা ফর্ম করেছে, একটা কমিটি ফর্ম করেছে, সেই 9-member কমিটি ফর্ম করেছে। কিসের জন্য ফর্ম করেছে? টু লুক ইনটু দ্য পসিবিলিটি অফ সেটিং আপ প্যান্ডামিক রিস্ক পোল, যে মহামারী ঝুঁকি পোল সেটি দেখার জন্য সেই 9-member কমিটি যে সিলেক্ট করেছে, সে বানিয়েছিল, নিচে কার চেয়ারম্যানশিপে সেটি বানিয়েছিল? যে IRDAI দ্বারা। সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? সো ফ্রেন্ড সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, তো আমাদের সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে অপশন বি, দ্য সুরেশ মাথুরের চেয়ারম্যানশিপে সেই 9-member ওয়ার্কিং গ্রুপটি বানানো হয়েছিল, এবং যার এম ছিল বা লক্ষ্য ছিল যে পসিবিলিটি অফ সেটিং আপ প্যান্ডামিক রিস্ক পোল। নেক্সট কোয়েশন। সো ফ্রেন্ড তোমাদের মধ্যে থেকে কিন্তু বেশিরভাগ দেখছি যে তোমরা অনেকেই মেজরিটি মানুষ আসো যারা কোনো না লাইক করো না কমেন্ট করো, তো বুঝতে পারছি না কেন করো না। তো অবশ্যই করবে ফ্রেন্ড। তোমাদের আমরা বলি যে প্রত্যেকটা ক্লাসে বলি যে তোমাদের সেই কমেন্ট এবং লাইক কিন্তু আমাদেরকে মোটিভেট করে। তো তোমাদের জন্য এতটা হার্ডওয়ার্ক করে নিয়ে আসি, তোমরা অবশ্যই আমাদেরকে সেই ছোট্ট একটু হেল্প করতে পারো না? অবশ্যই করবে ফ্রেন্ড। তো সেগুলো ডেলি আমাদেরকে অনেকটাই হেল্প করে সেক্ষেত্রে যে আমাদের প্রত্যেকদিন ক্লাস নিতে। তো অবশ্যই তোমরা সেগুলো করবে। কোয়েশ্চেন নাম্বার 15। রিসেন্টলি অ্যাপ্রুভ দ্য ইউনিয়ন ক্যাবিনেট দ্য অ্যাফোর্ডেবল রেন্টাল হাউস কমপ্লেক্সেস স্কিম ইজ এ সাব স্কিম আন্ডার। দ্য নিচের কোন স্কিমের আন্ডারে সেই অ্যাফোর্ডেবল রেন্টাল হাউস কমপ্লেক্স সেটি তারা অ্যাপ্রুভ করেছে? রিসেন্টলি ইউনিয়ন ক্যাবিনেট দ্বারা সেটি করেছে। তো নিচের কোন সাব স্কিমের আন্ডারে সেটি করা হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 15। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন এ, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আন্ডারে সেটি করা হয়েছিল। যে কি করা হয়েছিল? দ্য রিসেন্টলি অ্যাপ্রুভ ইউনিয়ন ক্যাবিনেট দ্য অ্যাফোর্ডেবল রেন্টাল হাউস কমপ্লেক্সেস। তো সেটি প্রধানমন্ত্রী আবাস যোজনা আন্ডারে সেটি করা হয়েছিল। তো ফ্রেন্ড নেক্সট কোয়েশন। হুইচ আইআইটি হ্যাজ টাই আপ উইথ a multinational technology company NVIDIA to establish India's first NVIDIA AI Technology Center? The নিচের কোন কোম্পানির সাথে টাই আপ করেছে যে কোন আইআইটির সাথে সে পার্টনারশিপ করেছে যে ইন্ডিয়ার মধ্যে প্রথমবারের মতো যে NVIDIA AI টেকনোলজি সেন্টার তারা এস্টাবলিশ করতে যাচ্ছে? তো নিচের কোন আইআইটির সাথে সেটি করেছে সেই পার্টনারশিপ? সে মাল্টি ন্যাশনাল টেকনোলজি কোম্পানি ছিল যে NVIDIA। তোমরা NVIDIA নাম তো শুনেছো, সেই কোম্পানির নাম।
যেটি ইন্ডিয়ার মধ্যে প্রথমবারের মতো সেই টেকনোলজি সেন্টার খুলতে যাচ্ছে, তো নিচের কোন আইআইটির সাথে সেটি করেছে? তো কোশ্চেন নাম্বার 16 এর সঠিক উত্তরটি হবে যে আমাদের অপশন সি, যে আইআইটি হায়দ্রাবাদ। আইআইটি হায়দ্রাবাদের সাথে সেটি করেছে। তো মনে রাখবে যে ক্যাপিটাল অফ হায়দ্রাবাদ হলো ক্যাপিটাল অফ তেলেঙ্গানা। হায়দ্রাবাদ কি ক্যাপিটাল অফ তেলেঙ্গানা। পাশাপাশি জানো যে তেলেঙ্গানার গভর্নরকে তামিলিসাই সুন্দররাজন। গভর্নরকে তামিলিসাই সুন্দররাজন। গভর্নর হলো গভর্নর অফ তামিলনাড়ু। তো সিএম কে, হু ইজ দ্য সিএম অফ তামিলনাড়ু? সিএম হলো কে চন্দ্রশেখর রাও। কে চন্দ্রশেখর রাও হলো সিএম অফ তামিলনাড়ু। পাশাপাশি মনে রাখবে যে তামিলনাড়ুর মধ্যে 17টি আছে লোকসভা সিট এবং 60টি আছে রাজ্যসভা সিট, এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে যে 119 প্লাস 40। তো টোটাল এতটি সিট আছে তামিলনাড়ুর মধ্যে। নেক্সট কোয়েশন, হুইচ মিনিস্ট্রি রিসেন্টলি রিলিজ ফার্স্ট 5 ভলিউম অফ মঙ্গোলিয়ান কানজোর মনুস্ক্রিপ্ট রিসেন্টলি? যে নিচে কোন মন্ত্রণালয় দ্বারা সেটি রিলিজ করা হয়েছে সেই মনুস্ক্রিপ্টটি, যে মঙ্গোলীয় কানজোর পাণ্ডুলিপির প্রথম 5 খণ্ড প্রকাশ করেছে নিচে কোন মিনিস্ট্রির দ্বারা? তো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড ইয়েস। তোমরা চাইবে যে তাড়াতাড়ি করতে, কারণ না হলে আমাদের ক্লাসটি লং হয়ে যাবে। তোমাদেরকে বলেছি যে আমাদের গতকালকে তুলনায় কিন্তু আজকে ক্লাসে একটু বেশি সংখ্যক কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি, মিনিস্ট্রি অফ কালচার। মিনিস্ট্রি অফ কালচার সেটি করেছে, সেটি লঞ্চ করেছে। কি লঞ্চ করেছে? যে 5 ভলিউম অফ মঙ্গোলিয়ান কানজোর মনুস্ক্রিপ্ট সেটি রিসেন্টলি লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ কালচার দ্বারা। তো পাশাপাশি মনে রাখবে যে হোম মিনিস্ট্রি কারেন্টার আছে, হু ইজ দ্য হোম মিনিস্টার? যে অমিত শাহ হলো যে হোম মিনিস্টার। অমিত শাহ হলো হোম মিনিস্টার। হ্যাঁ, মিনিস্ট্রি অফ কালচার হলো প্রহ্লাদ সিং প্যাটেল হলো কালচারাল মিনিস্টার। এবং মনে রাখবে এমএসএমই মিনিস্টার কি? এমএসএমই মিন্স, তো হোম মিনিস্টার জানো যে তোমরা অমিত শাহ, মিনিস্ট্রি অফ কালচার জানো যে প্রহ্লাদ সিং প্যাটেল, এবং মিনিস্ট্রি অফ এমএসএমই হলো নিতিন গডকরি। এমএসএমই মিন্স মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। নেক্সট question number 18, which state government has decided to bring an ordinance under which 75% of the job with a স্যালারি অফ লেস দেন 50,000? নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটি ডিসাইড করেছে, যে অর্ডিন্যান্স পাস করেছে কিসের জন্য? যে 75% জব যেগুলা 50,000 এর নিচে থাকে তাদের স্যালারি, মান্থলি স্যালারি, তো সেগুলো তারা রিজার্ভ করবে। 75% জব তারা রিজার্ভ করবে যেগুলার স্যালারি 50,000 নিচে থাকে, তাদের সেই স্টেটের জব সিকারদের জন্য তারা রিজার্ভ করবে। পার মান্থ উইল বি রিজার্ভ ফর দ্য লোকালস অফ দ্য স্টেট। লোকাল স্টেটে যারা পিপল আছে তাদের জন্য সেই জব রিজার্ভ করবে গভর্নমেন্ট। 75% জব তাদের লোকালদের মধ্যে থেকে দেবে যেগুলার মান্থলি স্যালারি 50,000 নিচে। তো সেক্ষেত্রে নিচে কোন স্টেট সেটি করেছে? তো আমাদের সেটি হবে যে আমাদের রিসেন্টলি হরিয়ানা গভর্নমেন্ট সেটি করেছে। হরিয়ানা গভর্নমেন্ট সেটি সেই ইনিশিয়েটিভ নিয়েছে যে 75% জব তারা লোকাল পিপলদের দেবে। সো সেক্ষেত্রে তোমরা জানো, পাশাপাশি জেনে রেখো যে হরিয়ানার গভর্নরকে সত্যদেব নারায়ণ আরিয়া হলো গভর্নর অফ হরিয়ানা। মনে রাখবে যে সিএম হলো মনোহর লাল খট্টর। লোকসভা সিট আছে 10টি এবং রাজ্যসভা সিট আছে 5টি। লোকসভা সিট 10টি, রাজ্যসভা সিট 5টি এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে 90টি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19, তোমরা শুনেছো যে রিসেন্টলি ইন্ডিয়া গভর্নমেন্ট দ্বারা অনেকগুলো অ্যাপস, যে চাইনিজ অ্যাপস তারা ব্যান করেছো। তো সেরকম একটি অ্যাপ ছিল যে স্ক্যাম স্ক্যানারটি তোমরা আসলে অনেকে ইউজ করবে আশা করি, যে সেই স্ক্যাম স্ক্যানার সেই অ্যাপসটি ইন্ডিয়া গভর্নমেন্ট দ্বারা সেটি বন্ধ করা হয়েছিল। এখানে আমাদের কোয়েশ্চন যে সেলফ স্ক্যান, রিসেন্টলি একটি সেলফ স্ক্যান বলে একটি অ্যাপস লঞ্চ করেছে, যে মোবাইল অ্যাপ্লিকেশন হ্যাজ বিন লঞ্চ বাই হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যান অল্টারনেটিভ ফর দ্য মাচ পপুলার চাইনিজ ডকুমেন্ট স্ক্যানার অ্যাপ্লিকেশন স্ক্যাম স্ক্যানার। তো সেই স্ক্যাম স্ক্যানারকে অল্টারনেটিভ হিসাবে দ্য সেলফ স্ক্যান নামে একটি অ্যাপস লঞ্চ করেছে। তো নিচের কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটি করা হয়েছে? তো সেটি করেছে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটি করেছে। পাশাপাশি জেনে রেখো যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নরকে জগদীপ ধনকর হলো ওয়েস্ট বেঙ্গলের গভর্নর। সিএম তো সবাই জানো, সিএম হলো মমতা ব্যানার্জি হলো সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। লোকসভা সিট আছে 42টি, রাজ্যসভা সিট আছে 16টি। পাশাপাশি মনে রাখবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে 294টি, 294। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 20,
হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ মহা জবস পোর্টাল, দের নিচে কোন স্টেট গভর্নমেন্ট সেটি সেই মহা জব পোর্টাল সেটি লঞ্চ করেছে? কিসের জন্য লঞ্চ করেছে? উইল ব্রিজ, সরি এখানে উইল দুবার এসে গেছে, উইল ব্রিজ দ্য গ্যাপ বিটুইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস, যে সেটি আছে ব্রিজ হিসেবে কাম করবে। কাদের মধ্যে কাম করবে? যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস এবং এমপ্লয়ার্সদের মধ্যে, ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস এবং এমপ্লয়ার্স অ্যান্ড দ্য ওয়ার্কার্স, তো তাদের মধ্যে যে ব্রিজ হিসেবে কাম করবে। তো নিচের সেই মহা জব পোর্টাল সেটি নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটি লঞ্চ করা হয়েছিল? সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি কী হবে? কোন রাজ্য সরকার যে মহা জবস পোর্টাল সেটি লঞ্চ করেছে? কিসের জন্য? দ্য শিল্প ইউনিট ও নিয়োগকর্তা এবং শ্রমিকদের মধ্যে ব্যবধান পূরণ করতে নিচের কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটি করেছে? তো আমাদের সঠিক উত্তরটা হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্ট। মহারাষ্ট্র গভর্নমেন্ট সেটি করেছে। তো মহারাষ্ট্র সম্বন্ধে অলরেডি আমরা বলে দিয়েছি আমাদের প্রথম কোয়েশনে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 21। কোয়েশন নাম্বার 21, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ নেকার সম্মান, নেকার সম্মান যোজনা ফর দ্য ওয়েভার্স কমিউনিটি ইন্ডাস্ট্রি, যে তাঁতি সম্প্রদায়ের জন্য নেকার সম্মান সেই যোজনাটি কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটি লঞ্চ করেছে? নিচের কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেই নেকার সম্মান সেই যোজনাটি যাদের ওয়েভার কমিউনিটির জন্য নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটি করা হয়েছিল? তো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড কর্ণাটকা। কর্ণাটকা গভর্নমেন্ট দ্বারা সেই যোজনাটি লঞ্চ করা হয়েছিল। কর্ণাটকার গভর্নরকে বজুভাই বালা, বজুভাই বালা হলো কর্ণাটকার গভর্নর। মনে রাখবে যে সিএম হলো বিএস ইয়েদুরাপ্পা। অ্যাকচুয়ালি ফ্রেন্ড আমাদের লেখার সময় যদি আমরা লিখি তাহলে কিন্তু ক্লাস লং হয়ে যাবে। বিএস ইয়েদুরাপ্পা হলো সিএম অফ কর্ণাটকা। মনে রাখবে যে কাউন্সিল কর্ণাটকের মধ্যে লেজিসলেটিভ কাউন্সিল আছে, তো লেজিসলেটিভ কাউন্সিল কর্ণাটকের মধ্যে 75 আছে। কয়টি আছে? কর্ণাটকের মধ্যে 75 লেজিসলেটিভ কাউন্সিল সিট আছে। লেজিসলেটিভ কাউন্সিল সিট আছে 75। লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে 224, যে 224 লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে এবং লেজিসলেটিভ কাউন্সিল আছে 75। মনে রাখবে যে কর্ণাটকের মধ্যে লোকসভা সিট আছে 28টি এবং রাজ্যসভা সিট আছে 12টি। তো আমরা এইসব ফ্যাক্টগুলো আমাদের প্রত্যেকটা ক্লাসে শিখিয়ে নেব, তো এইসবগুলো শিখতে হবে না তোমাদেরকে। নেক্সট কোয়েশন, দাহিং পাটকাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি is being upgraded to a national park is located in which state of India? এটা তো তোমরা সবাই করতে পারবে যে দাহিং পাটকাশি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেটি রিসেন্টলি আপগ্রেড করা হয়েছে। কী হিসাবে আপডেট করা হয়েছে? যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটিকে আপডেট করা হয়েছে আছে ন্যাশনাল পার্ক হিসাবে, সেটি নিচের কোন স্টেটের মধ্যে পড়ে? তো ফ্রেন্ড আশা করি তোমরা জানো যে সেটি নিচে কোন স্টেটের মধ্যে সেটি পড়ে। সো আমাদের সঠিক উত্তরটি হবে ইয়েস, সবাই আনসার করেছে। দ্যাট মিনস তোমরা শিখে নিয়েছো, তো আমরা এগুলো কিন্তু করিয়েছি আগু। তো আসাম হবে যে সঠিক উত্তর, যে আসাম স্টেটে সেটি বর্তমানে এক্সিস্টিং করে। লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? দ্য আসামের মধ্যে। সো মনে রাখবে যে আসামের নিউ সিএম যে কারেন্ট সিএমকে, ইয়েস, যে নিউ রিসেন্টলি সিলেক্টেড হয়েছে যে হেমন্ত বিশ্ব শর্মা রিসেন্টলি ইলেক্টেড হয়েছে। সো ফ্রেন্ড পাশাপাশি মনে রাখবে যে গভর্নর হলো জগদীশ মুখী হলো যে গভর্নর অফ আসাম। মনে রাখবে যে লোকসভা সিট আছে 126টি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট আছে 126টি, লোকসভা সিট আছে 14টি এবং রাজ্যসভা সিট আছে 7টি। লেজিসলেটিভ সিট আছে 126টি, লোকসভা সিট আছে 14টি, রাজ্যসভা সিট আছে 7টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23 আমাদের ফ্লিপকার্ট রিলেটেড। আশা করি ফ্লিপকার্ট থেকে তোমরা সবাই শপিং করো। ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট হ্যাজ সাইন অ্যান MOU উইথ হুইচ স্টেট MSME, যে ফ্লিপকার্ট নিচের কোন MSMEর সাথে, কোন স্টেটের MSMEর সাথে যে MOU সাইন করেছে, দ্যাট মিনস মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কিসের জন্য? যে মাইন্স ডিপার্টমেন্ট, MSME এবং মাইন্স ডিপার্টমেন্টের সাথে সেটি করেছে। মাইন্স ডিপার্টমেন্ট টু প্রমোট দ্য স্টেট আর্ট ক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুমস। তো নিচে কোন স্টেটের MSME এবং মাইন্স ডিপার্টমেন্টের সাথে যে ফ্লিপকার্ট তারা এগ্রিমেন্ট সাইন করেছে, কী করবে? যে প্রমোট করবে সেই স্টেটের আর্টস ক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুমস, সেই শিল্পকে তারা প্রমোট করবে। তো নিচে কোন স্টেটটি হবে সেটি? সো রিসেন্টলি ফ্লিপকার্ট সেটি করেছে। 1 সেকেন্ড, কর্ণাটকা স্টেটের সাথে সেটি করেছে রিসেন্টলি। ফ্লিপকার্ট এবং কর্ণাটকার মধ্যে সেই এগ্রিমেন্ট হয়েছে যে তারা এইভাবে করতে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24।
This is most important question, friend. Which become the first state in India to use space technology? The নিচের কোন স্টেট ইউজ করতে যাচ্ছে প্রথমবারের মতো টেকনোলজি ইউজ করতে যাচ্ছে কিসের জন্য? যে টেকনোলজি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর সেফগার্ডিং গভর্নমেন্ট ল্যান্ড, যে গভর্নমেন্ট ল্যান্ডকে যে সেফগার্ড দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটি লঞ্চ করে, সেটি ফার্স্ট টাইমের মতো ইউজ করতে যাচ্ছে স্পেস টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে গভর্নমেন্ট যে সম্পত্তি আছে সেটিকে রক্ষা করার জন্য। দেখা যাচ্ছে যে অনেক সময় কী হয়ে থাকে ফ্রেন্ড, যে গভর্নমেন্ট সম্পত্তিগুলো মানুষ ইলিগালি দখল করে নেয়, অস্ত্র ধীরে ধীরে নিতে থাকে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট তাদের সেই ল্যান্ডকে মনিটর করার জন্য যে স্পেস টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছে। তো নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটি করতে যাচ্ছে? কি মনে করো, আমাদের ত্রিপুরা হতে পারে? সো ফ্রেন্ড, সেটি কী হতে পারে রাইট অ্যান্সার? তো আমাদের সেটি রাইট অ্যান্সার হবে যে উড়িষ্যা গভর্নমেন্ট সেই ইনিশিয়েটিভ নিয়েছে যে প্রথমবারের মতো যে কোনো স্টেট, ইন্ডিয়ার মধ্যে কোনো স্টেট প্রথমবারের মতো সেই স্পেস টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করেছে যে গভর্নমেন্ট ল্যান্ডকে প্রোটেক্ট করার জন্য, দেখার জন্য যে কেউ কি আমাদের ল্যান্ডকে নিয়ে যাচ্ছে কি না। তো অ্যাকচুয়ালি ফিজিক্যালি তো দেখা পসিবল নয়, তো তার জন্য তারা স্পেস টেকনোলজি সেটি ইউজ করছে। নেক্সট কোয়েশন, পাশাপাশি তো নেক্সট কোয়েশন যাওয়ার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে উড়িষ্যা গভর্নর হলো গণেশী লাল হলো গভর্নর অফ উড়িষ্যা। মনে রাখবে যে সিএমকে নবীন পটনায়ক, সিএম হলো নবীন পটনায়ক। লোকসভা সিট আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে 147টি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট আছে 147টি, লোকসভা সিট আছে 21টি, রাজ্যসভা সিট আছে 10টি, মনে রাখবে। নেক্সট কোয়েশন, এন বীরেন সিং দ্য চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট? দ্য এন বীরেন সিং তোমরা তো জানো যে নর্থ ইস্টার্ন চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট হ্যাজ ইনোগ্রেটেড 5 ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ওর্থ 48.39 crore রিসেন্টলি। তো এন বীরেন সিং নিচে কোন স্টেটের চিফ মিনিস্টার, সেটা তোমরা সবাই পারবে। এখন আমি অপশন বি কেটে দিলাম যে বিহার হবে না, তাহলে বলো যে মণিপুর, আসাম এবং নান অফ দ্য অ্যাবাবের মধ্যে তোমাদের দিলাম যে নাগাল্যান্ড দিলে নান অফ দ্য অ্যাবাবের মধ্যে, তাহলে এখন বলো নান অফ দ্য অ্যাবাবও তোমাদের ক্লিয়ার করে দিলাম। সো ফ্রেন্ড, সেটি আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন এ, মণিপুর হবে। এন বীরেন সিং কোথাকার চিফ মিনিস্টার? যে মণিপুরের চিফ মিনিস্টার এন বীরেন সিং। মণিপুরের গভর্নর জানো যে নাজমা হাপতুল্লাহ হলো যে মণিপুরের গভর্নর। চিফ মিনিস্টার তো জানো যে এন বীরেন সিং। এবং লোকসভা সিট আছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে 60টি এবং লোকসভা সিট আছে 2টি, রাজ্যসভা সিট আছে 1টি, যেমন ত্রিপুরার মধ্যে আছে সেমভাবে মণিপুরের মধ্যেও। নেক্সট কোয়েশন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ দ্য স্টার্টআপ পলিসি 2020? নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটি অ্যাপ্রুভ করেছে? কি করেছে? দ্য স্টার্টআপ পলিসি 2020 সেটি অ্যাপ্রুভ করেছে। নিচের কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটি করা হয়েছে? সো আমাদের সঠিক উত্তরটি হবে যে সেই স্টার্টআপ পলিসি 2020 সেটি অ্যাপ্রুভ করেছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট দ্বারা সেই স্টার্টআপ পলিসি 2020 অ্যাপ্রুভ করেছে। মনে রাখবে যে পাশাপাশি মনে রাখো যে উত্তরপ্রদেশের গভর্নর হলো যে আনন্দীবেন পাটেল। উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন পাটেল, সিএম যোগী আদিত্যনাথ হলো উত্তরপ্রদেশের গভর্নর, উত্তরপ্রদেশ চিফ মিনিস্টার। সো মনে রাখবে যে উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল আছে, উত্তরপ্রদেশের লেজিসলেটিভ কাউন্সিল থেকে 100 সিট আছে, পাশাপাশি লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে 403টি সিট আছে। ইয়েস ফ্রেন্ড, উত্তরপ্রদেশের মধ্যে লোকসভা সিট আছে 80টি, রাজ্যসভা সিট আছে 31টি। তো সেটাও মনে রাখবে। আজকে দিন তোমরা বলছো স্যার এত স্পিডে করাচ্ছেন, আমাদের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু প্লিজ যদি একটু আস্তে করান তাহলে আমাদের সুবিধা হয় বুঝতে। দেখতে পাচ্ছ যে ক্লাস কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছে। আমরা তোমাদেরকে বলেছিলাম যে বেশি কোয়েশন নিয়ে এসেছি, তো বেশি কোয়েশন নিয়ে আসলে একটু সমস্যা হয়, কারণ তোমাদেরকে কোয়েশনগুলো এক্সপ্লেনও করতে হয়, তো সেক্ষেত্রে টাইমও বেশি নেই। এবং তোমাদের মধ্যে থেকে দেখি যে যারা অফলাইন দেখো তারা পরে বেশি লং ক্লাস দেখে, তখন দেখো না, তখন স্কিপ করে যাও। সো কোয়েশন নাম্বার 27, এশিয়ান ক্রিকেট কাউন্সিল হ্যাজ অ্যানাউন্সড টু পোস্টপন দ্য এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আনটিল। দ্য এশিয়া ক্রিকেট কাউন্সিল দ্বারা অ্যানাউন্স করেছে যে এশিয়া কাপ ক্রিকেট তারা পোস্টপন করতে যাচ্ছে। কত পর্যন্ত সেটা করা হবে, যে কত সাল পর্যন্ত তারা এশিয়া কাপ ক্রিকেট তারা খেলবে না, সেটি পোস্টপন করা হয়েছে। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চেন নাম্বার 27। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড অপশন এ, জুন 2021 পর্যন্ত তারা সেটি পোস্টপন করেছে। তো তারপরে তারা আবার রিশিডিউল করবে, বাট
সেটি কিন্তু শিডিউল ছিল, সেটি এশিয়া কাপ ক্রিকেট সেটি হওয়ার কথা ছিল যে সেপ্টেম্বর 2020 সেপ্টেম্বর 2020-তে সেটি হওয়ার কথা ছিল, বা সেটি হয়নি, তারা পোস্টপোন করেছে। তখন পোস্টপোন করে বলেছে যে জুন 2021 পরে সেটি হবে। নেক্সট কোয়েশন নাম্বার 20, হু হ্যাজ ওন দ্য স্টেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 কিস অ্যাট দ্য রেড বুল রিং স্পিলবার্গ অস্ট্রিয়া। যে কে সেটি জিতেছিলেন যে স্টেডিয়াম গ্র্যান্ড প্রিক্স 2020 কোথায় হয়েছিল? অ্যাট দ্য রেড বুল রিং স্পিলবার্গ অস্ট্রিয়ার মধ্যে সেটি হয়েছিল। তো সেটি সেই স্টেডিয়াম গ্র্যান্ড প্রিক্স 2020 সেটি কে জিতেছিল? তো আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি, যে লুইস হ্যামিল্টন সেটি জিতেছিল যে স্টেডিয়াম গ্র্যান্ড প্রিক্স 2020। নেক্সট কোয়েশন, হু হ্যাজ ওন দ্য ফর্মুলা 1 সেশনস ওপেনিং অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020? যে ফর্মুলা 1 সেশনস ওপেনিং অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 সেটি কে জিতেছে? কোয়েশ্চেন নাম্বার 29। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন এ, যে ভালটেরি বোটাস উনি জিতেছিলেন যে অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020। নেক্সট কোয়েশ্চন নাম্বার 30, এবং দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফ্রেন্ড। বাই হুইচ ইয়ার দ্য ইন্ডিয়ান নেভি উইল গেট নিউ টুইন ইঞ্জিন এয়ারক্রাফট ক্যারিয়ার বেসড ফাইটার এয়ারক্রাফট বিং ডেভেলপ বাই ডিআরডিও? যে ডিআরডিও দ্বারা ডেভেলপ করা হয়েছিল, কি ডেভেলপ করা হয়েছিল? যে নিউ টুইন ইঞ্জিন এয়ারক্রাফট ক্যারিয়ার বেস ফাইটার এয়ারক্রাফট, যেটি ডেভেলপ করেছে ডিআরডিওর দ্বারা। তো নিচের কোন বছরের মধ্যে সেটি ডিআরডিওর দ্বারা সে ইন্ডিয়ান নেভিকে প্রোভাইড করা হবে? ইন্ডিয়ান নেভি ডিআরডিওর কাছ থেকে সেটি পাবে, যেটি ডিআরডিওর দ্বারা সেটি ডেভেলপ করা হয়েছিল। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড অপশন বি, যে 2032 মধ্যে সেটি তারা পেয়ে যাবে। ইন্ডিয়ান নেভিকে দেবে ডিআরডিও, সেটি কি দেবে? যে টুইন ইঞ্জিন এয়ারক্রাফট ক্যারিয়ার বেস, সেটি তারা ডিআরডিও দ্বারা প্রোভাইড করাবে ইন্ডিয়ান নেভিকে। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা তোমাদের সাথে লাস্ট 30 কোয়েশন নিয়ে আসলাম। তো আজকে ক্লাসের কোয়েশনগুলো অনেকের জন্য একটু হার্ডই হবে, বাট অনেকে ট্রাই করেছে, যারা লাস্ট অবধি ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করবো যে তোমরা সবাই লাইক এবং শেয়ার করে নিয়েছো। যারা করণীয় অবশ্যই করে নেবে ফ্রেন্ড, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখানে আমরা ক্লাসের সকল আপডেট পিডিএফ নোটিফিকেশন সব কিছু শেয়ার করে থাকি। অবশ্যই তোমরা সেখানে জয়েন হবে। তাছাড়া তোমাদের কোনো ডাউট, কোয়ারি অথবা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ড। সো তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখছি যে আমরা কিন্তু রিসেন্টলি আমরা স্টার্ট করে একটি ইনিশিয়েটিভ নিয়েছি, যে জিকে এবং জিএস এর উপর আমরা ক্লাস নিতে চলেছি। একটি ক্লাস আমাদের থাকবে, চাইবো যে প্রত্যেকদিন নেওয়ার জন্য জিকে এবং জিএস। তোমাদের মধ্যে থেকে অনেকেই বলছিল যে জিকে জিএস এর মধ্যে যাতে নিয়ে আসি জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স, যেগুলো আমাদের এই ক্লাসটি আমাদের যারা এসএসসি বলো, রেলওয়ে বলো, গ্রুপ ডি বলো, এলডিসি বলো, জিআরবিটি বলো, বা দমনগর কুডি বলো, সব কিছু এক্সামে কিন্তু কাভার দেবে সেসব ক্লাসগুলো। তো আমরা রিসেন্টলি প্ল্যান করেছি, নিয়ে আসতে চলেছি। রিসেন্টলি তোমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে সেই ক্লাসটি। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এরকম ক্লাস করে তোমাদের কেমন হবে, যে জিকে এবং জিএস নিয়ে তার মধ্যে সব কিছু সাবজেক্টই কভার করা হবে। তো সেরকম একটি ক্লাস নিচ্ছি। সো ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে। সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে সন্ধ্যার সময় আবার ক্লাস নেব আমরা, যে বিকাল দিকে তো আবার ক্লাস থাকবে, বিকাল দিকে আবার ক্লাস থাকবে, আবার সন্ধ্যার দিকেও ক্লাস থাকবে। সন্ধ্যার দিকে আবার দেখা হবে তোমাদের সাথে আমার। তো টিল দেন থ্যাংক ইউ সো মাচ, স্টে সেফ, স্টে হেলদি।